ভাই ভাইয়ের শত্রুতা বড় আকার হয়। বাংলাদেশে একটা প্রচলিত বাক্য আছে যে ভাই বড় ধন রক্তেরও বাঁধন, যদি তা পর হয় নারীরও কারণ। মানে এটা একটা বাংলাদেশের প্রবাদ বাক্য যে বিয়ার পরে ভাই ভাইয়ের মধ্যে ভেজাল লাগে। আর এই ভেজালটা বড় আকার হয় যখন শ্বশুর বাড়ির লোক এটাতে কানেক্ট হয়, পাড়া প্রতিবেশী কানেক্ট হয়, কারণ কেউ তো কারো মিল দেখতে পারে না। আজকের দিনে ইরানে যে ছোট্ট একটা ঘটনা ছিল, এটাকে নিয়ে খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে গেল যে এখন এখানে যে কোনো কিছু ঘটতে পারে, একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিটার সমস্যার মোকাবেলা করবে কে? ওই দেশের জনগণ। তারা তাদের নিজস্ব শক্তি দিয়া যদি মনে করে যে এই বর্তমান সরকারকে তারা পতন ঘটাবে, সেখানে নতুন কিছু আনবে, আনতে পারে। কিন্তু খেলাটা কি তাদের? অবশ্যই না, এজেন্টদের। তারা এজেন্ট হয়ে কাজ করতেছে। তো এখন অনেকে যারা এখানে ঢুইকা গেছে, এরা আন্দোলনটার আউলাইয়া ঝাউলাইয়া রাজকীয় বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, থানা হামলা, ক্যান্টনমেন্ট, বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় অকারেন্স ঘটাচ্ছে। আর এতে পশ্চিমারা এখন আর একটু শক্তিশালী হয়ে গেছে, সাহস পাইতেছে এই পরিস্থিতিতে আইসা। তবে আমার মনে হয় এই বক্তব্যটা আরও একটু আগে দেওয়ার দরকার ছিল ইরানের প্রেসিডেন্টের। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে ওই মুহূর্তে আওয়ামী লীগের বেশ কিছু সিদ্ধান্ত তাদের জন্য একটার পর একটা ভুল ছিল। যেমন আমাদের যে এই ঘটনাগুলোতে প্রথম যে হত্যাকাণ্ডের শিকার হলো, এরপরে দ্বিতীয়টা, এরপরে তৃতীয়টা, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, আর ইন্টারনেট বন্ধ করা যে অভিযানগুলো চলছে সেগুলো ভুল ছিল ওই মুহূর্তে এই সিদ্ধান্তগুলো। তো ইরানও ধারাবাহিক ভুলের পরে আমার মনে হয় যে এখন একটু লাইনে আসছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ততটা বিচক্ষণ না, তারপরেও দিন শেষে তিনি বুঝতে পারছেন জনগণকে সাথে নিয়ে বিষয়টার সমাধান দরকার। তোমাদের কি দরকার কি? যেমন বাংলাদেশে আন্দোলনটা ছিল কি? কোটা দাবি, কোটা আন্দোলন, এটা হয়ে গেল সরকার পতন। ইরানেও এখন চলতেছিল কি? আপনার মুদ্রার দরপতন, মানে জিনিসপত্রের দাম বাড়া, এগুলো নিয়ে। কিন্তু আর কিছু তো আছে ইসলামিক আইনে চলতে গেলে। বাংলাদেশে যারা বারবার বলি যে কলেমার পতাকা চাই, ইসলামের আইন চাই, শুরু হয়ে গেলে দেশের মানুষের অর্ধেকের পিঠের চামড়া থাকবে না, কারো হাত থাকবে না, পাও থাকবে না। শরিয়া আইনে আপনি কি পরিমাণ কঠিন আইন, এখন আমাদের দেশে নাই দেখে আমরা এটা আসলে ততটা বুঝি না। ইরানে কিন্তু আছে। তো যে আইনগুলো যার উপর প্রয়োগ হচ্ছে, তারা মনে করতেছে ভাই এটা তো দরকার নাই, আমরা এখানে গণতন্ত্র চাই, ইসলামিক প্রজাতন্ত্র চাই না, বা ইসলামিক এই রিপাবলিকান আমরা চাই না। তো তারা একটা গোষ্ঠী আছে। বাট এখন যেটা মূল সমস্যা ছিল অর্থনৈতিক ইস্যুটা, দিন শেষে এই 2 সপ্তাহ পর, 14 দিন পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন, তবে একটু দেরি করে ফেলছেন। কোটা নিয়ে আওয়ামী লীগ সরকারও একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু দেরি করে ফেলছে। আমি জানি না যে কি হবে। 2 সপ্তাহ ধরে এই ঘটনার পর গতকালকে মাসুদ পেজেশকিয়ান বলছেন যে অর্থনৈতিক সংস্কার এই সরকার করবে এবং তার সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত আছে। গতকালকে রাষ্ট্রীয় টেলিভিশনে জরুরি এক বার্তায় তিনি সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। জনগণকে তিনি বলছেন যে আপনারা সমঝোতামূলক দৃষ্টিভঙ্গিতে আসেন। তার প্রশাসন দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ, এবং একই সাথে তিনি আমেরিকা এবং তার যে ছেলে আছে তারা যে অস্থিরতা বা এখানে যে খেলাটা খেলছে সেইটা বোঝার জন্য জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের পক্ষ হয়ে আপনারা কথা বলবেন না, কোন রকম ঘটনা ঘটাবেন না। ইরান আপনারই দেশ, আপনারই রাষ্ট্র, আপনার সমস্যা আপনার সরকারের সাথে, সরকার এটার সমাধান করবে, এটার সমাধান দিবে, সুতরাং আপনারা শান্ত হন। তিনি বলছেন যে কি বলা হয় যে এখানে বিক্ষোভকারীদের মধ্যে বহিরাগতরা ঢুকে গেছে, তারাই জনগণের মূল আন্দোলনকে ভিন্ন দিকে আপনার ভাইব্রেশন করছে, অস্থিরতাগুলো এখানে তৈরি করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গুপ্তচররা এখানে বড় ধরনের ঘটনা ঘটাচ্ছে, সরকারকে জনগণকে মুখোমুখি করে দিচ্ছে। তবে পেজেশকিয়ান সাহেব এই বক্তব্যটা একটু লেটে দেওয়ার কারণ আমার মতে যে ধরেন জনগণের যে সমর্থনটা প্রথম 12 দিন ছিল না, কিন্তু এখন গত 2 দিন যাবৎ সরকারের পক্ষে ইরানের রাজপথে অনেক মানুষ নামতেছে, যারা বুঝতে পারতেছে খেলাটা অন্যদিকে চলে গেছে, আন্দোলনটা টার্গেট অন্য কিছু। তখনই জনগণের সচেতন অংশ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, যার কারণে সরকার একটু সাহস পাইছে। তো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন, সময় উপযোগী, অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা সর্ট আউট করা দরকার। বেস্ট অফ লাক।